মানি ম্যানেজমেন্ট লাইফের খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল, যেগুলো হয়তো আমাদের শেখানো হয় না স্কুলে। মানে মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনার জীবন থেকে অর্থনৈতিক যে দুর্দশা, এটা কোনোভাবে দূর হবে না। আপনি যদি মানি হ্যাঁ, হ্যাঁ। ম্যানেজমেন্ট না জানেন, তাহলে মান্থলি আপনি বাংলাদেশের থেকেও যদি 5 লক্ষ টাকা ইনকাম করেন, তারপরে মাস শেষে আপনি দেখবেন যে আপনার হাতে 5,000 টাকাও নাই। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কাজকর্মের কি অবস্থা? কাজকাম চলছে কোনো রকমে টুকটাক, পড়াশোনার পাশাপাশি। আপনার পড়াশোনার এখন কতদূর অবস্থা? পড়াশোনা তো ভাই শেষের পথে, মানে বিবিএ করার পর এমবিএ হয়তো, আর হয়তো সব মিলে 1 বছর লাগতে পারে, তো তারপর পড়াশোনার পড়াশোনার পাশাপাশি ভাই পড়াশোনার পাশাপাশি আপনি কিভাবে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা মেইনটেইন করেন? আসলে এই কাজটা করা একটু ডিফিকাল্ট। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করা মানে ফোকাস ধরে রাখা যায় না। তো আমি চেষ্টা করি ফোকাস ধরে রাখা। এখন কিভাবে করি যদি বলতে হয়, তাহলে বলবো যে আর কি নিজের নিজের মস্তিষ্কের বিরুদ্ধে বা কমফর্ট জোনের বিরুদ্ধে যুদ্ধ করে আমাকে এই কাজটা করতে হয়। তো পড়াশোনার পাশাপাশি এই কাজটা যারা করতে চাই তাদেরকে আমি বলবো যে এটা শুরু করলে একেবারে শুরুর দিকে শুরু করা উচিত। যেমন মনে করেন যে ফার্স্ট ইয়ার যদি কোনো রকমে চলেও যায়, হয়তো ইউনিভার্সিটি বুঝতে বুঝতে বা কমিউনিকেশনে বা আর ক্লাবিং এ, তো সেকেন্ড ইয়ারে শুরু থেকে এটা শুরু করা উচিত। কারণ ফ্রিল্যান্সিং যখন আপনি শুরু করবেন, তখন কিন্তু শুরু করার পর আপনার টাইম লাগবে মোটামুটি। একদিন দুই দিনে কিন্তু পারবেন না। দেখা গেলো যে স্কিল শিখতে যদি আপনার 6 মাস লাগে, তো কাজ পেতে হয়তো আরো বেশি টাইম লাগতে পারে, 6 মাস বা 1 বছর। তো আমার চিন্তা ভাবনাটা ছিল যে যাতে থার্ড ইয়ারের শেষের দিকে বা মাঝামাঝি থেকে আমি কাজ করতে পারি, মানে আর্ন করতে পারি। তো এই হ্যাঁ, হ্যাঁ। প্ল্যান থেকে আমি কিন্তু সেকেন্ড ইয়ারে একেবারে শুরুতেই কোর্সে ভর্তি হয়েছিলাম, ফ্রিল্যান্সিং কোর্সে। তো প্ল্যান মোটামুটি এক্সিকিউট হয়েছিল ওইভাবেই। কাজও প্রায় থার্ড ইয়ারের শুরু থেকে আমি কাজ করি, এখন পর্যন্ত চলমান আছে। তো ইউনিভার্সিটির পাশাপাশি কাজ করতে গিয়ে ঝামেলা যেটা হয়, যে এই যে বললাম ফোকাস ধরে রাখা যায় না। হুম, হুম। ক্লাস করে আসার পর টায়ার্ড লাগে, একটু ঘুমাতে ইচ্ছা করে, বা সন্ধ্যার পর একটু বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দিতে ইচ্ছা করে, চা খেতে ইচ্ছে করে, একদিন হয়তো রাতে ঘোরাঘুরি করতে ইচ্ছে করে। তো কেউ যদি পড়াশোনার পাশাপাশি এই ফ্রিল্যান্সিং এ আসতে চায়, তাহলে কিন্তু তাকে এই যে যে ব্যাপারগুলো বললাম এগুলো স্যাক্রিফাইস করে এখানে আসতে হবে। আদারওয়াইজ ও হ্যাঁ, যদি চায় যে না আমি ওগুলাও করব, আবার ফ্রিল্যান্সিং এ পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ারও একটা গড়বো, তাহলে কিন্তু কোনোটাই হবে না। মানে এই সময় মূল ফোকাস হচ্ছে যে আপনি পড়াশোনা আগে ঠিকমতো করেন। আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা এই মুহূর্তে যে মানি মানে টাকার নেশায় ওই মুহূর্তে ডুবে দেওয়া যাবে না। ওই মুহূর্তে আপনি আগে ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য নিজেকে স্টেবল রাখতে হবে ওই সময়। মানে আগে পড়াশোনা এবং ওই জায়গাটা একটা 4th সাবজেক্টের মতো মানে লাইফে 4th হ্যাঁ, সাবজেক্টের হ্যাঁ, মতো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা রাখতে হবে। এক্স্যাক্টলি। মানে আপনি হ্যাঁ, চাইলেও ওটাকে কিন্তু পড়াশোনা করা অবস্থায় মেন সাবজেক্ট করতে পারবেন না। কারণ হ্যাঁ, হ্যাঁ, আপনার বুঝতে ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এগুলা করতে করতে আপনি প্রতিদিনই কোনো না কোনো ভাবে ব্যস্ত থাকবেন। ব্যস্ত যদি নাও থাকেন, তারপরে সকাল থেকে হয়তো বিকেল 2টা পর্যন্ত মিনিমাম ব্যস্ত থাকবেন। আপনার হয়তো কোনো কোনো ডিপার্টমেন্টে সায়েন্সের গুলোতে বা যাদের একটু বিকেলে ক্লাস হয়, ওদের ধরেন সকাল 9টা থেকে বিকেল 3টা 4টা পর্যন্ত, 4টা পর্যন্ত ব্যস্ততা থাকে। তো এই টাইমের মধ্যে তো আপনি কিছু করতে পারছেন না, বা বিকেল হুম, টাইমে তো আপনি ফ্রি থাকলে একটু ঘুমালেন বা আর কিছু করলেন। ওই যে বললাম না যে এটা সেটাতে আপনার টাইম চলে যাবে। তো হুম, আপনি হুম। চাইলেও যে ফুল টাইম করবেন এই কাজটা, এটা করতে পারবেন না কোনোভাবে। তো এটা পার্ট টাইম কাজ হিসেবেই রাখতে হবে। হ্যাঁ, এর হ্যাঁ। মাঝে ট্রাই করতে হবে যে যতটুকু ভালো এফোর্ট, মানে যতটুকু বেশি এফোর্ট দেওয়া যায়, যাতে আপনি নিজেকে জাজ করতে পারেন যে এই ক্যারিয়ার, মানে আমি পড়াশোনা বাদ দিয়ে পড়াশোনা শেষ করার পর যদি এই ক্যারিয়ারটা চুজ করি, তাহলে এটাকে প্রফেশন হিসেবে নেওয়া যায় কিনা। এই জাজমেন্টটা ফাইনাল করার জন্য আপনার মোটামুটি একটা টাইম দিয়ে নিজেকে বাজিয়ে নেওয়া উচিত। তারপর যদি আপনার সফলতা আসে ফ্রিল্যান্সিং এ, তাহলে হয়তো আপনার অনার্স মাস্টার্স শেষ হওয়ার পর আপনি এদিকে সুইচ করতে পারেন পুরোপুরি। আর যদি হ্যাঁ, এই যে সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারের মধ্যে দেখেন যে না আপনার কিছু হচ্ছেই না, তাইলে ভাই আমি বলবো যে হয়তো আপনার জন্য এই সেক্টর না, আপনার হ্যাঁ, হয়তো হ্যাঁ, অন্য কোনো আপনি ঠিক সেক্টরে ট্রাই বলছেন। করা উচিত, হয়তো বিজনেস, অথবা আপনি সবাই যে এই কাজ করবে এমনটা না, হয়তো আপনি চাকরির বাজারে হয়তো ভালো করবেন, এরকম কিছু হতে হতে পারে। হ্যাঁ, আর একটা জিনিস বিষয় কি? আমি অনেক মানে আমাদের এলাকার অনেক ছোট ভাই ব্রাদারকে দেখি যে এখন অনার্স মাস্টার্স করতেছে এইরকম অবস্থায়। মানে শুধুমাত্র লেখাপড়ার প্রতি ফোকাস মানে এক্সট্রা কারিকুলাম এর যে বিষয়টা আছে, কোথাও ইন্টার্নশিপ করা যাইতে পারে ওই সময় বা এক্সট্রা কিছু স্কিল গ্যাপ আছে, সেই স্কিল গুলো শিখা যাইতে পারে এই বয়সে। শুধুমাত্র লেখাপড়ার প্রতি ছুটে যাচ্ছে। একসময় কিন্তু ওই লোকগুলোই চাকরির পিছনে আবার দৌড়াইতে হয়। এই সময় যে ওই বয়সেই যে কিছু একটা শিখলে অনার্স বা মাস্টার্স পাস করার পর ওই স্কিলটার উপর দিয়ে একটা ওই স্কিলের উপর যে একটা ক্যারিয়ার দাঁড় করানো যায়, এই জিনিসটা তারা অনেকেই বোঝে না। এই যে একটা গ্যাপ থেকে যায়। আপনি কি মনে করেন? ভাই এক্স্যাক্টলি আপনি যেটা বললেন, ক্যারিয়ার বেসড স্কিল না শিখলেও যেগুলো সফট স্কিল আছে, মানে ক্যারিয়ারের সাইড স্কিল হিসেবে এগুলোকে চিন্তা করা হয়। আপনি যে চাকরি করেন ওই স্কিল গুলো লাগে।
যেমন ধরেন মাইক্রোসফট পাওয়ার, কি বলে যে, পাওয়ার কি আছে পয়েন্ট। জানো, মাইক্রোসফট এক্সেল, যেটা এক্সেল, হ্যাঁ। তো এক্সেলের যে কাজটা, এই যে একটা গল্প শেয়ার করি আপনার সাথে। লাস্ট সপ্তাহে আমাদের একটা কোর্সে টিচার লিডার বানাবে। তো হাত তুলতে বললো যে কারা কারা এক্সেলের কাজ, এক্সেলের বেসিকটা জানে, ওরা যাতে হাত উঠায়। তো স্যার এখন গ্রুপ করবে, যে জন্য 10 জনকে হাত উঠাতে বললো, কিন্তু ওই 10 জনই পাওয়া যাচ্ছিল না। তো ব্যাপারটা আসলে এমন না যে 10 জনও পারে না, অনেকে আছে, যেমন আমিও হাত তুলিনি, আমি পারি তারপরে হাত তুলিনি, সবাই লিডার হতে চায় না। কিন্তু 10 জন তুলেনি এর মানে এমনটা না যে হয়তো অনেকেই পারে অনেকেই তুলেনি। ব্যাপারটা হচ্ছে যে ওদের ম্যাক্সিমামই হয়তো 80%ই আছে যারা বেসিক এক্সেল জানে না। তো বেসিক এক্সেল যদি না জানে, তো বর্তমান টেক ইন্ডাস্ট্রিতে বা বর্তমান যে চাকরির বাজার, আপনি কোথায় গিয়ে টিকতে পারবেন? কোথাও গিয়ে টিকতে পারবেন না আপনি। চাকরিতে ঢোকার আগে, চাকরি হয়তো যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন অথবা আপনাকে জয়নিং লেটার দেওয়ার সময় আপনাকে বলে দিবে যে চাকরিতে জয়নিং এর পূর্ব শর্ত হচ্ছে আপনার ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল, এই তিনটা মাস্ট বি জানা লাগবে। হুম, তো হুম। এই তিনটা জানা ছাড়া আসলে কেউ কিছুই করতে পারবে না। এগুলা ছাড়া সফট স্কিলের মধ্যে যদি বলি, যে কমিউনিকেশন স্কিল, টাইম ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, দেন মানি ম্যানেজমেন্ট, হ্যাঁ, হ্যাঁ। অ্যান্ড ইংলিশ স্পিকিং এর যে দক্ষতা, প্রেজেন্টেশনের যে দক্ষতা, এই স্কিলগুলো মাস্ট বি একজনের থাকা উচিত। হ্যাঁ, হ্যাঁ। আমি মনে করি তাই। কারণ ফাইন্যান্স যেমন মানি ম্যানেজমেন্টের স্কিলের ক্ষেত্রে ভাই অনেকেই এই জায়গায় দুর্বল ভাই। আমাদের সমাজের অনেক স্টুডেন্ট এই জায়গায় দুর্বল। যেমন সামান্য কিছু টাকা পাইছে এই সময় খালি ফুর্তি করে উড়িয়ে দিতে পারে। মানে ভালো একটা মোবাইল, ভালো একটা ঘড়ি পাইলে হয়ে গেল। কিন্তু ওই টাকাটা যে একটা ভালো জায়গায় ইনভেস্ট করা যাইতে পারে, ভালো মোবাইল না কিনে ভালো একটা ল্যাপটপ কিনে সেই ল্যাপটপ দ্বারা স্কিল শেখো ওই সময়। আ অনেক, অনেক ছেলেপেলে আছে কি যে অনার্স করতে যাচ্ছে, ভালো একটা মোবাইল নিয়ে তারপর ডিগ্রি নিতে যাচ্ছে। মনে করেন যে এখান থেকে রাজশাহী পড়াশোনা করতে যাবে। ভালো একটা মোবাইল কিনে তারপর রাজশাহী যাচ্ছে। বাপের কাছ থেকে ফোন নিয়ে রাজশাহী যাচ্ছে কারণ লেখাপড়া করতে যাচ্ছে সে। তো ভালো ফোন লাগবে শো অফ করার ভালো জন্য। ফোন লাগবে সে। কিন্তু ওই ফোন না নিয়ে ল্যাপটপ নিয়ে যাও না কেন? ল্যাপটপ নিয়ে যাও যে একটা ওই অ্যাসাইনমেন্ট করবা ওটা তো তারপর স্কিল শিখবা, কিছু একটা কাজ শিখবা, ফ্রিল্যান্সিং শিখবা। তারপর তোমার একটা পার্ট টাইম জব ওখান থেকেই খুঁজে নিবা তুমি ওই তাহলে তো তোমার একটা ক্যারিয়ার সেটেল হয়ে যাবে ওই জায়গায়। হ্যাঁ, তোমার লেখাপড়ার এই যে খরচও বের হয়ে যাবে ওখান থেকে। এই যে যাদের গল্প বললেন যে ভালো একটা ফোন নিয়ে ইউনিভার্সিটিতে আসতে চাই, ওরাই কিন্তু ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আবার বাপকে বলে যে একটা ল্যাপটপ নিয়ে দেওয়া লাগবে, আমার হ্যাঁ, ইউনিভার্সিটি হ্যাঁ, প্রজেক্ট আছে, প্রেজেন্টেশন আছে, হ্যান আছে, ত্যান, মানে ল্যাপটপ পরবর্তীতে আবার নিয়েই ছাড়ে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। শুরুতে এই কাজটা করে না। ও চায় যে ওর শুরুতে কাছে দুইটাই থাকুক, ফোনও থাকুক, ল্যাপটপে থাকুক। আবার শেষ সময়ে যায় ডিগ্রি পাওয়ার পর আবারও বাপের কাছ থেকে টাকা চাওয়া লাগে এই কারণে যে আমার একটা চাকরি লাগবে। এত টাকা দাও, হম। এত লাখ দাও, এত লাখ দিলে হয়ে যাবে চাকরিটা দাও। তোমার শেষ পর্যন্ত চাকরি, যদি বাপের টাকাই কাছে লাগে টাকা, বাপের কাছে টাকা চাওয়া লাগে। এমনকি ব্যাচমেটদের বা জুনিয়রদের বা সিনিয়রদের বলা লাগে যে ভাই, পড়াশোনা তো শেষ করলাম, ছোটখাটো একটা যদি চাকরিও হয় যে কোনো জায়গায়, ব্যবস্থা মানে অনার্স করার ব্যবস্থা করে দেন। করার পর ছোটখাটো চাকরি, তাহলে আমি করব। মানে ইন্টারেস্টিং একটা ঘটনা বলি। এই 3-4 দিন আগে এক মানে অ্যাডমিশন টাইমে সেকেন্ড টাইম দেয় এরকম এক ভাই আমাকে নক করছে। আমাদের সাথেই ভর্তি হয়েছে, পরবর্তীতে অনার্স কমপ্লিট করেছে। যে আব্দুল বাসির একটা কোনোভাবে জবের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, ছোটখাটো যাই হোক, রাজশাহীতে হোক অথবা ঢাকাতে হোক। তো আমি বললাম যে ভাই, আপনার স্কিল কি আছে? বলছে স্কিল তো কম্পিউটার মানে টিপাটিপি করতে পারি, এটাই স্কিল যদি বলা যায়। আর মাইক্রোসফট যে অফিসের যে কি বলে যে কোর্স ওয়ার্ড, থাকে না, ওই এক্সেল, কোর্স পাওয়ার গুলো পয়েন্ট। করে রাখছে। এরপর আমি বললাম যে ভাই, আপনার কি সিভি আছে? এই প্রশ্ন দেখার পর ভাই 1.5 দিন রিপ্লাই করেনি। তো ভাই হচ্ছে আমার সিনিয়র এবং ভাই আমাকে খুবই স্নেহ করে। যখনই দেখা হয় বা যখন একসাথে ছিলাম খুবই ভালোবাসতো। আর আবার আমার চাঁপাইনবাবগঞ্জের একই এলাকা। পরে বললাম যে সিনিয়র ভাই যেহেতু নক করছে, আমি আর আবার নক করি। তারপর ভাইকে বললাম যে ভাই, আপনার সিভি থাকলে তাহলে সিভিটা আমাকে দিয়েন, যে দু একজন হয়তো পরিচিত আছে, এদের কাছে কোনোভাবে যদি ব্যবস্থা করা যায়। ভাই তখন 1 দিন কি 1.5 দিন সময় নেওয়ার পর একটা সিভি মেক করে দিয়েছে, যে সিভিটা দেখার মতো না, কিছুই নাই, মানে চাকরি দেওয়ার মতো কিছুই নাই। উনি জাস্ট একটা অনার্সের সার্টিফিকেট অর্জন করেছে আর একটা কোর্সে কোর্স করে রাখছিল, শিখেছে কিনা কোনো ঠিক ঠিকানা নাই। তো এই দক্ষতাতে আসলে তাকে
কোন কাজে দেওয়া যায়? অফিস সহায়ক ছাড়া তো আর অন্য কোনো কাজে আমি চিন্তা করতে পারছি না। কারণ সে তো পাওয়ার পয়েন্ট এখনকার জানে না, ওয়ার্ড হ্যাঁ, জানে না, এক্সেল জানে না, মার্কেটিং জানে না, সেলস জানে না। তাহলে কি কাজে দেওয়া যায় বলেন? এখনকার কাগজ কলমের ডিগ্রিটাও তো এরকম একটা হয়ে গেছে যে একটা ডিগ্রি নেওয়ার পর ওই লোকটার ভ্যালু আসলে কিছু তেমন থাকে না। ডিগ্রি নিয়ে হুম, আসলাম, ডিগ্রির মধ্যে যে একটা ভ্যালু থাকবে যে আমি এই ডিগ্রির মধ্যে এই স্কিলটা শিখব। ডিগ্রির মধ্যে আসলে স্কিল পাওয়া যাচ্ছে না। সো এক্সাক্টলি ভাই, এইজন্যই এক্সাক্টলি। ওই ডিগ্রির সঙ্গে কম্বাইন করে এক্সট্রা একটা স্কিল শিখতে হবে। আপনি মার্কেটিং নিয়ে ব্যাচেলর করতেছেন ঠিক আছে। মার্কেটিং নিয়ে ডিজিটাল মার্কেটিং এ একটা স্কিল শিখেন। তাহলে ২ টা একটা কম্বিনেশন হয়ে আপনার একটা প্রপার নলেজ আসবে তখন। যে মার্কেটিং এর হ্যাঁ, ব্যাপারটা আমি ইন্টারমিডিয়েটে যখন মার্কেটিং, বিজনেস ম্যানেজমেন্ট এগুলা ব্যাপার পড়ছি। তো এখন যখন আমি মার্কেটিং এর ব্যাপারে কাজগুলা করি তখন ওই নলেজ গুলা আমার কাজে দেয় একটু হলেও। যে মার্কেটিং ব্যাপারটা কি? এই যে একটা বিএসটিআই সার্টিফিকেট জিনিসটা কি? একটা বিজনেসের কেন বিএসটিআই সার্টিফিকেট লাগে? এগুলা একটা নলেজের জিনিস। আর মার্কেটিং ব্যাপারটা অন্য একটা জিনিস। এটা একটা স্কিল। আমরা হ্যাঁ। ডিগ্রিটা পাচ্ছি একটা নলেজের মতো মানে একটা জ্ঞানের মতো। যে একটা সংজ্ঞা যে অমুক জিনিস কাকে বলে? আমরা শুধু একটা জানে আসতেছি। কিন্তু প্রপার একটা হুম, কাজ শিখতেছি না। আপনি যদি প্রপার কাজটা শেখেন তখন ২ টারই একটা কম্বিনেশন হয়ে যাবে। এক্সাক্টলি। আর যেকোনো ব্যক্তির যদি মার্কেটিং নলেজ থাকে তাহলে সে যে ডিপার্টমেন্ট থেকেই তার সার্টিফিকেট নেক নেক না কেন, সে যেকোনো একটা কাজ মানে মার্কেটিং রিলেটেড কোনো একটা কাজে চাইলে দ্রুতই ঢুকে যেতে পারবে, বা চাইলে হয়তো মার্কেটিং নলেজ যেহেতু আছে, যদি নিজের বিজনেসও শুরু করতে চাই তাও সে শুরু করতে পারবে। এই যে বর্তমান সময় বর্তমান বাংলাদেশে যে ই কমার্স ইন্ডাস্ট্রি যে গ্রোথ, এই টাইমে কোনো একটা ব্যক্তির যদি ধরেন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং অর্গানিক মার্কেটিং এর যে এসইও টার্ম আছে, হয়তো এই বিষয়গুলো যে পারে অ্যাকচুয়ালি মোটামুটি হয়তো বেসিক লেভেলে বা মিডিয়াম লেভেলে যার স্কিল আছে এই বিষয়ে, সে অনার্স পাশ করার পর চাইলেই একটা ছোটখাটো জব মানে চাইলে একটা ছোটখাটো জব ম্যানেজ করতে পারে। এবং এটা যে বেটার অপশন হচ্ছে যে চাইলেই সে একটা বিজনেস শুরু করতে পারে হ্যাঁ, এসব অবশ্যই। স্কিল দিয়ে। তো তাকে আর ওই যে বলা লাগবে না যে ছোট ভাই একটা ছোট জব দেখো তো আমার জন্য, কোথাও হ্যাঁ, ম্যানেজ হ্যাঁ। করা যায় কিনা। মানে এমন একটা অবস্থায় যে হয়তো 10,000 টাকা জব হলেও সে করবে, কারণ পরিস্থিতি এমন হয়ে গেছে একটা আমাদের বর্তমান মানে আমাদের এলাকায় আর কি, রাজশাহীতে যারা পড়াশোনা করে এরা ম্যাক্সিমামই বাইরের আশেপাশের এলাকা থেকে আসে, এবং দেখা গেলো যে মধ্যবিত্ত এলাকা থেকে। তো বাপ মা কতদিন দেখবে, সর্বোচ্চ অনার্স পর্যন্ত দেখে, অনার্সটা যেমনে শেষ হয় তারপর থেকে মেন্টাল প্রেশার শুরু হয় প্রত্যেকের, যে এখন কি হ্যাঁ, করব। পরিবার থেকে এখন বলে যে না তোকে আর কোনো টাকা দিতে পারবো না, তুই এখন নিজেরটা নিজে চিন্তা করে। আর এদিকে ওই ছেলে যখন টাকা পেয়েছে তখন কিন্তু ফুটানি করেছে, কোনো হ্যাঁ, স্কিল শিখেনি, দেখা গেলো যে কোনো টিউশনই করায়নি। মানে অনার্স পর যে ও কি করবে না করবে তার কোনো ঠিক ঠিকানা নাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওইরকম আহামরি পড়াশোনা নাই, চাইলে অনেক স্কিল অর্জন করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবচাইতে অবহেলায় সময় নষ্ট করে এবং হ্যাঁ, ওদের আমিও এটা মনে করি। স্কিল অর্জনের চান্স সবচাইতে বেশি। হ্যাঁ, হ্যাঁ। আমিও অনেকে আমি এই বিষয়টা এগ্রি করি। আমি অনেক ছেলেপেলেদের দেখি যে লেখাপড়ার পাশাপাশি তাদের যে একটা স্কিল অর্জনের আগ্রহ এটা একদমই নাই। এবং আমি একটা জিনিস মনে করি কি ব্যাচেলর ডিগ্রি এই যে ব্যাচেলর অফ মার্কেটিং মানে মার্কেটিং নেওয়া, ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট এগুলা ডিগ্রি দিয়ে না সার্টিফিকেট দিয়ে মানুষ আর চাকরিতে নিবে না ভবিষ্যৎ প্রজন্মে। আমি মনে করি। হ্যাঁ, আপনার যদি একটা আসলেই নিবে না। নির্দিষ্ট ফিল্ডে স্কিল না থাকে, আপনার দ্বারা একটা চাওয়ালাও আপনার দ্বারা কাজ করে নিবে না। আপনার ওই ডিগ্রি দিয়ে কিছু হ্যাঁ, করে নিবে। কারণ এটা দিয়ে একটা কোম্পানি আপনার ওই ডিগ্রি দিয়ে কি করবে? একটা কোম্পানি যদি আপনার দ্বারা কোনো উন্নতি না করে নিতে পারে, আপনার দ্বারা কি করবে? আপনি জানেনই হুম, না আপনি তো জানেনই না যে মার্কেটিং কিভাবে করতে হয়। আপনি জানেনই না এক্স্যাক্টলি। কোন কোম্পানি কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। আপনি ম্যানেজমেন্ট শিখছেন খাতা কলমে কিন্তু আপনি তো প্রপার ভাবে জানেন না কিভাবে একটা কোম্পানির ফাংশন কাজ করে। আপনি বিবিএ কোম্পানি স্টুডেন্টরা বিবিএ স্টুডেন্ট যারা আছে, আপনি তো হ্যাঁ, বললেন এটার সাথে যদি মার্কেটিং এরই অ্যাড করা যায়, ওরা তো বিজনেস রিলেটেড আর কি পড়াশোনা পড়ছে। তো হ্যাঁ, বিবিএ স্টুডেন্ট এদের দেখা যাচ্ছে 90% যে অ্যাপ্লাইড ডিজিটাল মার্কেটিং এর যে ব্যাপারটা বা হ্যাঁ, বেসিক যে ডিজিটাল মার্কেটিং এর যে ব্যাপারটা, এরা কিছুই জানে না, ওইরকম কিছুই জানে না। ক্লাসে হ্যাঁ, দেখা গেলো যে গ্রুপ গ্রুপ ওয়ার্ক করতে করতে আমি একটা বিষয় শেয়ার করছি, আহ, একটা প্রবলেমের যে সমাধান নিয়ে কাজ করছিলাম, তো ওখানে বললাম যে এখানে হয়তো ক্লায়েন্ট মনে হয় যে গুগল অ্যাডস রান করেছে, তো গুগল অ্যাডস না না, হ্যাঁ বললাম যে পিপিসি রান করেছে হয়তো বা, তো পিপিসি রান না করে বাংলাদেশে যেহেতু ফেসবুক অ্যাডস ভালো চলে, তো ফেসবুক অ্যাডস যদি রান করে তাহলে খুবই মনে হয় ভালো করবে, এটা সমাধান হিসেবে লেখা যায়। তো আমার ওই
ব্যক্তি জিজ্ঞেস করছে যে পিপিসি কি? তাহলে পিপিসি চিন্তা খান। করেন কি অবস্থা। ও পিপিসি কি এটা এখন পর্যন্ত জানে না। অথচ ও মার্কেটিং এর ছাত্র। তো এই হচ্ছে আসলে ভেতরকার অবস্থা। আমি শুধুমাত্র কিছু বিবিএ তেও ডিগ্রিটাই দেয়। হ্যাঁ, পোলাপাইন কাজ শিখে ইন্টার্ন করতে গিয়ে ৩ মাস যখন ইন্টার্ন করে তখন ওখানে মোটামুটি এপ্লাইড যে ব্যাপারগুলো ওইগুলো শেখে। বাদবাকি মোটামুটি সব অচল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি এজন্যে অনেক ছেলেপেলেদের এই অ্যাডভাইসটা দেই যে, এই মুহূর্তে লেখাপড়া করতেছো বা ইন্টারমিডিয়েট পাস হয়ে গেছো, তাহলে এই কাজগুলা শিখতে শুরু করো এই মুহূর্তে। এই মুহূর্তে ১ম এই আগে কম্পিউটার প্রশিক্ষণ দাও যে কম্পিউটার টাইপটা শেখো। তার পরের মাস থেকে তুমি একটা স্কিল শিখতে লাগো। ভালো একটা মোবাইল ফোন না কিনে ভালো একটা ল্যাপটপ কেনো। কোন রকম কাজ শিখা যাবে এরকম একটা ল্যাপটপ কেনো। কিনে কাজ শিখতে লাগো। তো হুম, এটা খুবই অনেকেই ভালো এই অ্যাডভাইস। অ্যাডভাইসটা অনেকে নেয় না। যে লেখাপড়া করতেছি, এখন লেখাপড়াতেই মনোযোগ দিব। অনেকেই তো কইতেছে লেখাপড়া করে যে আমাকে চাকরিই করতে হবে তো কি হইছে? ভাই তাহলে লেখাপড়া করতেছেনই বা কেন? আপনি যে চাকরিই করবেন না, তাহলে লেখাপড়া করে চাকরিই বা কেন করতে হবে? এটা কয় অনেকে। কিন্তু কথা হচ্ছে তাহলে লেখাপড়াই করতেছেন কেন? লেখাপড়া করে কি করবেন? লেখাপড়াটা করে কি বাংলাদেশ লাভ? বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান মানে এই যে এই রিজিয়নের মধ্যে মানে এই ব্যাপারটা হয়তো কোনোদিনই যাবে না। এই যে শো অফ করার জন্য যে লেখাপড়া করা। এই যে হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ। শো ওইটার অফ হয়তো করার কোনো জন্য। কাজ নাই। কিন্তু সমাজে একটা শো অফ এর জন্য পরিবারে বা হয়তো কোথাও না কোথাও শো অফ করার জন্য যে লেখাপড়া করার ব্যাপারটা যে বলবে যে হ্যাঁ আমার ছেলে বা আমার মেয়ে অথবা আমার বউ মাস্টার্স পাস। অমুক পাস, এটুকাই অমুক জাস্ট পাস। এটুকার জন্য পড়ালেখার পিছনে কত স্যাক্রিফাইস ভাই রে ভাই। ছেলেদের স্ট্যাটাস। এই যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে মানে শহরে যেগুলো ভালো জাতীয় বিশ্ববিদ্যালয়, ভালো কলেজ হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো তাও ঠিক আছে। যেমন রাজশাহীর মধ্যে হয়তো ৪-৫ টা আছে। এগুলাতে তাও কোন রকমে মেনে নেওয়া যায় যে না এগুলো একটু ফ্লো এর মধ্যে আছে এরা। কিন্তু বাদবাকি আবার জেলা শহরের মধ্যে হয়তো একটা থাকে প্রতিটা জেলাতে ভালো কলেজ ১ টা বা ২ টা। বাদবাকি যে কলেজগুলো আছে সাইডে এগুলা ভাই পড়াশোনা করে এরা কি করে? কি আমার তো এরকম চোখে পড়ে না যে এরা ভালো কোনো চাকরি পায় বা ভালো কোথাও কিছু করছে বা ভালো না খারাপ কোনো চাকরি পায় এরকমও তো আমার চোখে পড়ছে না যে সরকারি খুবই রেয়ার। মানে এরা তো ভর্তি হওয়ার পর কোনো ক্লাস করে না, কোনো পড়াশোনার মধ্যে থাকে না। এমনকি চাকরি বাকরির জন্য যে কিছু পড়বে ওটাও কখনো পড়ে না। তো যখন অনার্সটা শেষ হয় তখন মানে সুন্দর করে হয়তো কেউ কৃষিকাজে লাগে, কেউ বাপের বিজনেসে লাগে, কেউ বা বাইরের কোনো কোম্পানিতে সেলসম্যান মানে ছোটখাটো যে কাজগুলো অফিস সহায়ক বা মানে এই ধরনের কাজগুলোতে গিয়ে জড়িত হয়। ম্যাক্সিমামেরই ক্যারিয়ার এক প্রকার বাদ দেওয়া যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। অথচ স্কিল অর্জন করলে অনেকেই অনেক কিছু করতে পারতো কিন্তু এটা করে না। মানে শিক্ষার কারিকুলামটা মানে এই ফাংশনটাই হচ্ছে এক ধরনের পুরোনো মানে পুরোনো যুগের একটা মানদাত্তা যুগের। এটাকে যদি আপডেট হুম, করতে হয় তো নিজেকেই আপডেট করতে হবে। এই ফাংশন মানুষ এই সরকার আপডেট করে দিবে এই আশায় থাকলে হবে না। আপনি না। নিজেই আপডেট করেন ওর মধ্যে আপনাকে কি ঢুকাইতে হবে সেটা আপনাকেই বুঝতে হবে। যে ওর হুম, মধ্যে কি স্কিল শিখলে আমার ভালো লাগবে বা কি স্কিল শিখলে কি কাজ শিখলে আমার ক্যারিয়ারটা সেটআপ হবে। আমি ভবিষ্যতে কি পাইতে চাই, কেমন অ্যামাউন্টের সেলারি পাইতে চাই এটা আপনাকেই ডিসাইড করতে হবে। আর হ্যাঁ, ওই এক্সাক্টলি অনুযায়ী ভাই। আপনাকেই কাজ শিখতে হবে। আপনাকে কেউ পায়ে ধরে এসে কাজ ধরে দিবে না যে, "এই নাও কাজ, কাল থেকে তোমার সেলারি এরকম লেভেলের আসবে।" এই ধান্দা বাদ। আপনার যত বড়ই ডিগ্রি থাকুক। এটা মাস্টার্স ডিগ্রি চাক থাকলেও মানুষ এখন আর চাকরি নাই। চাকরির বাজার ভাই খুবই কঠিন, খুবই কঠিন। যে এই বাজারে একবার পা রেখেছে ওই বলতে পারবে যে এই বাজারটা আসলে কতটা স্ট্রাগলিং। মানে হ্যাঁ, জীবন আপনার বের হয়ে যাবে। মনে হবে প্রতি সেকেন্ডে প্রতিদিনই মনে হবে যে জীবন রেখে মনে হয় আর কোনো লাভ নাই। এরকম ফিলিংস হবে। বাংলাদেশের যে চাকরির মার্কেট। হ্যাঁ, সরকারিতে তো 100% কল্পনাতীত প্রতিযোগিতা। এমনকি বেসরকারি চাকরিতেও খুবই খারাপ অবস্থা। আর বাংলাদেশের যেই বর্তমান লোক যে সিচুয়েশন প্রতিটা বিজনেসে দেখা গেলো যে ডাউনফল কোনো না কোনো দিক যেই দিয়ে। লোক এই মুহূর্তে অনার্স পাস হয়ে বের হইছে, সেই লোকটাই এই মুহূর্তে এই কথাটা ফিল করতে পারতেছে যে চাকরিটা পাওয়া কতটা কঠিন। কারণ হুম, তার এই মুহূর্তে চাকরি সবকিছু মানে ওর এই মুহূর্তে চাকরিটাই দরকার। আর কিছু না। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। তো ওই সময়েই মানুষ ফিল করতে পারে। আর ওই সময়ে যেয়ে তো আর আপনার স্কিল শেখার সময় থাকে না। যে আমি কিছু একটা কাজ শিখে এই মুহূর্তে কিছু একটা করি বা ব্যবসা-বাণিজ্য করব, আপনার ব্যবসারও নলেজ নাই।
কারণ ব্যবসা করতে হলে প্র্যাকটিক্যাল নলেজ লাগে যে ব্যবসা কিভাবে করব, হুম, কিভাবে মুনাফা আসবে, কিভাবে কাস্টমারকে কনভিন্স করতে হয়, কিভাবে কাস্টমারদের সেল করতে হয়। এই নলেজ ওর তো নাই। ওই সময় ব্যবসা দিবেন হঠাৎ করে হবে না। সবশেষে কৃষি কাজটাই ধরতে হয়। নয়তো রিক্সা চালাইতে হয়। বাস্তবে তাই। দেখেন, আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম যে কোন বয়স থেকে একটা যুবক ছেলে-মেয়েদের মানে একটা যুবক ছেলে-মেয়ে ছেলেদের ক্ষেত্রে ধরতে গেলে ২০-২৫ বছর ২০ বছর হয়ে গেছে ছেলের বয়স। এখন আ বয়সটা ভুল বললাম। মনে করেন আপনার পার্সপেক্টিভ থেকে কোন বয়স থেকে ছেলে-মেয়েদের স্কিল শিখা প্রয়োজন লেখাপড়ার পাশাপাশি? আচ্ছা, এই ব্যাপারে কথা বলতে গেলে আগে নিজের কথা বলতে হয়। মানে ব্যক্তিগতভাবে কিন্তু আমি বা আমরা ওই বয়সে শুরু করতে পারিনি। আমাদের এখন হুম, যেটা ফিল হয়, হুম, আমাদের বাংলাদেশের যে আবহাওয়া বা বাংলাদেশের যে মানুষের যে ফিজিক্যাল গ্রোথ, তাতে ছেলেদের প্রাইম টাইম হচ্ছে ২০ বছর থেকে ৩০ বছর। হুম। এই এই ১০ বছরের মধ্যে আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন। আপনার যদি মনে হয় ২০ বছর বয়সে যদি মনে হয় যে না আমি গুগলে চাকরি নিব এবং ওই অনুযায়ী প্ল্যান করে যদি এক্সিকিউট করতে পারেন, তো ৫ বছর বা ৭ বছর বা হয়তো ৩০ বছরে গিয়ে দেখবেন যে আপনি গুগলে গেছেন। গুগলেই চাকরি করছেন। তো যে কোনো কিছু সম্ভব। সো স্কিল শেখার যদি ব্যাপারটা আমি বলি যে ১৮ র পর তো মোটামুটি আমাদের তখন যুবকই ধরা হয় যে ১৮ র পর মানে বড় হয়ে গেছি আমরা। ইন্টারমিডিয়েট শেষ হয়ে যায় স্কিল তখন। শেখার টাইমটা ১৮ র পরে ১৯, ২০, ২০ কোনোভাবেই পার করা উচিত না। হ্যাঁ, কারণ আপনি যদি ২০ বছরে শুরু করতে পারেন, কোনো যদি প্রফিটেবল স্কিল শিখতে পারেন, তাহলে ২০ বছরে শুরু করলে হয়তো ২২ অথবা ২৩ অথবা সর্বোচ্চ ৫ বছরের মধ্যে নিজের এমন একটা অবস্থান নিয়ে যেতে পারবেন। দেখবেন যে আপনার হাতে টাকা আছে, হয়তো ভালো একটা স্ট্যাটাসও হয়ে গেছে। আ চাইলে আপনি একটা সংসারও শুরু করতে পারবেন। আর আপনি যদি শুরুই করেন ২৫ বছরে, তাইলে দেখবেন যে ঘুরে ফিরে মানে কি কি বলে যে টানা হেঁচড়া লেগেই আছে জীবনের সাথে। ২৫ হ্যাঁ, বছরে হ্যাঁ, শুরু করলে হয়তো সেটেল হতে, হতে আপনার ২৮ বা ৩০ বছর হয়েই যাবে। আর ২০ বছরে শুরু করলে আপনি ৩ থেকে ৫ বছরের মধ্যে সেটেল হয়ে ২৫ বছরে একদম মানে একটা প্রফেশনাল ব্যক্তিত্ব আপনি এবং আপনি চাইলে যা কিছু করতে পারেন। হয়তো আপনার স্বপ্ন পূরণ করতে পারছেন বা চাইলে আপনি সংসার করতে পারছেন, বিয়ে-শাদী করতে পারছেন। আপনার কোথাও কোনো বাধা নাই। তো আমার মনে হয় যে এটার পারফেক্ট টাইম মানে কোনোভাবেই ২০ এর পরে নয়। ২০ এর পরে যে একদমই শুরু করা যাবে না এমনটা না। আমি নিজেই যেহেতু প্রায় বলতে গেলে ২৪ এ শুরু করছি। তো ২০ এর পরেও শুরু করা যায়। কিন্তু পারফেক্ট টাইম আমি মনে করি যে ২০। আমাদের হ্যাঁ, ১৮ ২০ এর আগ পর্যন্ত যে টাইমটা এটা আমাদের সমাজে অনেক ছোট করে রাখা হয়। ছোট হিসেবে দেখা হয়। তো এই যে সামাজিকতার কারণে অনেকের মেন্টালিটি হয়তো ওভাবে গ্রোথ হয় না। কিন্তু ২০ হতে, হতে সে যথেষ্ট ম্যাচিউর হয়ে যায়। পড়াশোনার হ্যাঁ, দিক দিয়ে হয়তো ওই অনার্সে সময় ভর্তি একটা হল। এনার্জি থাকে। হ্যাঁ, এনার্জেটিক। পড়াশোনার দিক দিয়ে হয়তো অনার্সের লেভেলে চলে যায়। তো তখন শুরু করা উচিত। মানে এই টাইমটা ঘুরে ফিরে দেখা গেল যে অনার্স ফার্স্ট ইয়ারেই মনে হয় যাবে ১৯-২০ এ। হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ, এই টাইমে শুরু করা বেস্ট ডিসিশন। হ্যাঁ। আমার মনে হয়। আপনার কি মনে হয়? ভাই পজিটিভ সারাউন্ডিং এর ব্যাপার আছে। যেমন আপনি কোন জায়গায় থাকেন, কাদের সঙ্গে চলাফেরা করেন এটাও ম্যাটার করে অনেকটা ব্যাপার। কারণ আপনি হুম, যদি এমন সঙ্গে চলেন যারা মনে করেন চায়ের দোকানে সারাক্ষণ আড্ডা দিয়ে ব্যস্ত সময় পার করে। এমন লোকদের সঙ্গেই যদি আপনি চলেন, আপনিও সারাক্ষণ চায়ের দোকানে আড্ডা দিয়ে পার করবেন। কিন্তু আপনি যদি এমন লোকদের সঙ্গে চলেন যে, যে লোকগুলা সারা জীবন মানে মানে অল্প বয়স থেকেই রিসার্চ করে, টাকা-পয়সা ইনকামের ব্যাপারে আগ্রহ, তাহলে আপনারও আগ্রহটাও ঐরকম হবে। তো এক্সাক্টলি। সারাউন্ডিং এর ব্যাপারটা আছে। আপনি কার সঙ্গে চলাফেরা করতেছেন, কার সঙ্গে উঠা-বসা করতেছেন, এই ব্যাপারটাও ম্যাটার করে। কারণ আপনি একাই শিখতে যাইবেন, আপনার অনেক বাধা বিপত্তি আসবে বা আপনার মনটাকে অনেক কন্ট্রোল করতে হবে যে আমি এদের সঙ্গে চলব না। আমি একাই শিখবো বাসায় বসে। আপনি হয়তো গ্রামে জীবনে বসবাস করেন হ্যাঁ, আপনি হয়তো গ্রামে জীবনে বসবাস করেন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে এই যে সারাউন্ডিং খুব বড় একটা ম্যাটার করে। আপনি যেটা হ্যাঁ, হ্যাঁ, বলছিলেন। কারণ আপনি যদি বিজনেস মাইন্ডেড কারো সাথে থাকেন সবসময়, তো হয়তো আজ হোক, কাল হোক বা ৫ বছর পরে হোক আপনি দেখবেন যে একটা বিজনেসই শুরু করেছেন। আর যদি হ্যাঁ, হ্যাঁ, কোনো ও কি বলে যে ভন্ড টাইপের ছেলের সাথে ঘোরাফেরা করেন, তো দেখা গেল যে ৫ বছর যেতে, যেতে বা ২-৩ বছর যাওয়ার পর দেখবেন যে আপনিও ভন্ড হয়ে গেছেন। সো হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এক্সাক্ট সারাউন্ডিং ম্যাটার্স দ্য মোস্ট। হ্যাঁ, সারাউন্ডিং ম্যাটার করে। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনার
অনার্স যখন করবেন, আপনি যখন অনার্স করতে যাচ্ছেন বা ২০ বছর বয়স হয়ে গেছে, আপনার সারাউন্ডিংটা আপনাকেই চয়েস করতে হবে। ওই সময় যত কষ্টই হোক না কেন, আপনাকে কমফোর্ট জোনটা কখনোই চয়েস করা যাবে না। ওই বয়সে কমফোর্ট জোনটা ত্যাগ করতে জানতে হবে ওই বয়সে। হ্যাঁ, আর এক্সাক্টলি। ওই সময় যদি আপনি কমফোর্ট জোনটা ত্যাগ করতে পারেন, কমফোর্ট জোন মানে এই না যে আমি বিছানায় শুয়ে আছি এইটাকে ত্যাগ করতে হবে। কমফোর্ট জোন এটা যে আপনার নেটওয়ার্কটা যেই জায়গায় আছে, আপনি যাদের সঙ্গে চলাফেরা করেন, সেই জায়গা থেকে কাট করতে হবে। এটাই হচ্ছে কমফোর্ট জোন ত্যাগ করা। সো আপনাকে ওই হ্যাঁ, বয়সেই জানতে হবে যে আমাকে কমফোর্ট জোন ত্যাগ করতে হবে। অনেকে ওই এক্সাক্টলি। বয়সে চাইবে না। ওই বয়সটা কখনোই চাইবে না মনটা যে আমি এই বন্ধুগুলা ত্যাগ করি। ওই বয়সটা হ্যাঁ, চায় না। ঠিক আছে? ওর বয়সটাই 99 অন্যরকম। 99% ছেলেমেয়ে পারে না যে আমি এই ফ্রেন্ড সার্কেলটা ছেড়ে দেই। এই খারাপ সঙ্গটা ত্যাগ করি। 99% ছেলেমেয়ে পারে না। পারে অনলি না। 1% ছেলেমেয়ে যারা পারে তারাই একসময় যেয়ে উপর লেভেলে চলে যায়। সফল ব্যক্তিতে পরিণত হয়। হ্যাঁ, সফল ব্যক্তিত্বে পরিণত হয়। কিন্তু ওই সময় এজন্যে এই ডিসিশন গুলো নেওয়া জানতে হয় যে আমি কোন ডিসিশনটা নিলে এই মুহূর্তে যে ১০ বছর পরে আমি ভালো থাকবো বা ভালো একটা পজিশনে থাকবো। আজকে কোন সিদ্ধান্তটা নিলে আমার মানে ফাইন্যান্সিয়াল পজিশনটা ভালো থাকবে। একদম, সো একদম। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অবশ্যই এটাও অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ। তো একটা বিষয় হচ্ছে কি, আমি এই যে এই লেখাগুলো দেখতেছেন না? হুম, আমি প্রায় দেখতে পাচ্ছি। এগুলো দেখে পড়ি একটা মোটিভেশন নেওয়ার জন্য। প্রতিনিয়ত যেহেতু পড়ি, কারণ প্রতিনিয়ত পড়ি এই কারণে যাতে করে আমি প্রতিনিয়ত এই কথাগুলো মনে রাখতে পারি। যেন ভুলে না যাই। যে এ কথাগুলো যেন আমি কখনো ভুলে না যাই। এইজন্য এগুলো সবসময় চোখের সামনে রাখি। মানুষ সেগুলো আজকে কি যে দেওয়ালে লাগানো আছে? এটা এক ধরনের ব্যানার। আমি এটা যেকোনো সময় এখান থেকে রিমুভ করে নিয়ে যেতে পারি। সো ও আচ্ছা, আচ্ছা। ভিডিও করার ক্ষেত্রে আমি এরকমভাবে ব্যবহার করি। আর ও এই মুহূর্তে আমি একটা প্রমোশন করতেছি। সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে যদি আমি LinkedIn টা দেখাই, এই যে লেটস কানেক্ট হ্যাঁ, অন আচ্ছা। LinkedIn। লেটস ঠিক কানেক্ট আছে? অন লিঙ্কডইন। তো আমি এই টি-শার্টটা পরে বাজারে বের হই অনেক সময় বা আশেপাশে কোথাও ঘুরতে গেলে এটা পরে যাই। তো এটা পরে যাওয়ার কারণ আছে। আমি পরে যাই এই কারণে যে কেউ যদি আশেপাশের LinkedIn ব্যবহার করে থাকে, তারা যেন আমার সঙ্গে কানেক্ট হতে আগ্রহী হয়। বা কেউ যদি নিয়মিত ব্যবহার করে থাকে, তারা যেন আমাকে দেখে একটু কানেক্ট হতে ইচ্ছা করে। সো এটা পড়ে যায়। একটা বিষয় এড করলে ভালো হতো। সেটা হচ্ছে যে কিউআর এড করলে এখানে মনে করেন এই যে বাম সাইডে লঘু আকারে একটা কিউআর এড করে দিতেন। তাহলে সাথে, সাথে স্ক্যান করে একটা ইনস্ট্যান্ট কাজ ভালো কিন্তু হতো। ওটা সমস্যা নাই। কেউ একজন দেখলে হয়তো আমাকে জিজ্ঞেস করবে, "ভাই LinkedIn ইউজ করেন নাকি?" কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে এই পর্যন্ত কেউ জিজ্ঞেস করেনি। কিন্তু ওই যে সম্ভবত থাকি আমরা গ্রামের দিকে হয়তো ঢাকা শহরে হলে কেউ না কেউ হ্যাঁ, জিজ্ঞেস করতো। ঢাকা শহর হলে হয়তো জিজ্ঞেস করত, "ভাই চলেন কই আপনার প্রোফাইলটা দেখান তো দেখি।" বা কেউ হয়তো জিজ্ঞেস করত, "ভাই LinkedIn ইউজ করেন নাকি? LinkedIn এর প্রমোশন করতেছেন? কই দেখি।" তো দুর্ভাগ্যবশত এখনো কেউ জিজ্ঞেস করেনি। খুব শীঘ্রই হয়তো ও কেউ একজন জিজ্ঞেস করবে। সো হয়তোবা যাই। করবে। হ্যাঁ, হয়তোবা কেউ করবে। তো আমি আমাদের এলাকাতে আমি কাউকে দেখি নাই যে LinkedIn ব্যবহার করে। গ্রামের এক ও সিনিয়র লোক, অনেক পুরাতন বয়স অনেক। সে একজন কোম্পানির ম্যানেজার বা ম্যানেজিং ডিরেক্টর এই পদে আছে হয়তো। উনি ও আমাকে আসে বলছিলেন, "তুমি LinkedIn ইউজ করো আমি দেখছি।" তো তারপর উনার ও সঙ্গে আমি কানেক্টেড হইছি। তো তাছাড়া আর কেউ নাই। আমি LinkedIn কাউকে ইউজ করতে দেখি না। দুঃখজনক বিষয় যে একটা এলাকায় মাত্র কয়েকজন লিঙ্কডইন ইউজ করে। হ্যাঁ, মাত্র লিঙ্কডইন কয়েকজন। আসলে আমাদের বাংলাদেশে এতটাও এখনো প্রচলিত হয়নি। প্রফেশনাল অনেক মানুষই এখনো লিঙ্কডইন ইউজ করে না। খুব প্রয়োজন না হলে হয়তো কোম্পানি থেকে বাধ্য না করলে ইন্টারেস্টেড হয় না কেউই, হ্যাঁ, ইন্টারেস্টেড হয় না। বেশিরভাগই। আর আমি আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, ভাই আপনাকে যদি আমি বলি ২০ থেকে ২০ বছর বয়সে যদি কেউ স্কিল শেখে অনার্স করার পাশাপাশি, তাহলে তার কি শেখা উচিত ওই সময়?
মানে স্কিল কি কোনগুলো স্কিল, যে স্কিল টাকা দিবে, টাকা জেনারেট হবে ওই ধরনের স্কিল, নাকি সফট স্কিল সফট যেগুলোতে টাকা স্কিল দিবে না? এবং টাকা ইনকাম করে দিবে, তার ফিউচার একটা সেটেল করে দিবে, এরকমও ব্যাপার হইতে পারে। বা মানি ম্যানেজমেন্ট, এটাও একটা স্কিল হইতে পারে। আপনি যেকোনো স্কিলের ব্যাপারে বলেন। কি, কি স্কিল শিখলে তার লাইফটা সেটেল হবে? যেগুলো স্কুলে শিখায় না এবং স্কুলে থাকা দরকার বলেও আপনি মনে করেন? আচ্ছা, এই 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 ধরনের স্কিলের কথা যদি বলি, তো প্রফেশনাল লাইফে আপনাকে পেছন থেকে বা সাইড থেকে সাপোর্ট দিবে এই ধরনের যে স্কিল গুলো আছে, এদের মাঝে আমি এক নম্বরে যেটা রাখবো যে কমিউনিকেশন স্কিল। মানে হ্যাঁ, কমিউনিকেশন স্কিল ছাড়া আপনি প্রফেশনাল লাইফে কোনোভাবেই সার্ভাইভ করতে পারবেন না। আপনি যদি চান যে আমি প্রফেশনাল লাইফে খুবই স্মুথলি সার্ভাইভ করব, খুবই স্মুথলি মানিয়ে নিব, তাহলে আপনার মাস্ট বি কমিউনিকেশন স্কিল থাকা উচিত, এক নম্বরে। দুই নম্বরে, যে টেক রিলেটেড যে স্কিল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, কি বলে যে ডক্স, এই ধরনের যে সফট স্কিল আছে, এইগুলো আপনাকে খুবই গুরুত্বের সাথে একেবারে প্রথম বর্ষ থেকেই শেখা উচিত। প্রথম বর্ষ থেকে যদি আপনি শিখেন, তো আপনার ব্যাচমেট যারা আছে এদের চাইতে অনেকটাই আপনি এগিয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। মানে টাইম ম্যানেজমেন্ট ছাড়া আপনি তো বিশ্ববিদ্যালয়ে সার্ভাইভ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ে আপনি ক্লাস করবেন, দেখা গেলো যে সকালে ক্লাস আছে, বিকেলে ক্লাস আছে, আবার পরবর্তী দিনের জন্য আপনার একটা হয়তো অ্যাসাইনমেন্ট আছে, অথবা একটা প্রেজেন্টেশন আছে, অথবা একটা হুম, আপনার রিপোর্ট সাবমিট করা লাগবে। তো টাইম ম্যানেজমেন্ট যদি করতে না পারেন, তাহলে বিশ্ববিদ্যালয় জীবনে আপনি পিছিয়ে যাবেন। হুম। এবং বিশ্ববিদ্যালয় কোনোভাবে যদি সার্ভাইভ করেও নেন, তারপরও চাকরি জীবনে গিয়ে একদম সমুদ্রে হাবুডুবু খেতে হবে। এরপরে যদি বলি, তো মানি ম্যানেজমেন্ট লাইফের খুবই ইম্পর্টেন্ট একটা একটা স্কিল, যেগুলো হয়তো আমাদের শেখানো হয় না স্কুলে। মানে মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনার জীবন থেকে অর্থনৈতিক যে দুর্দশা, এটা কোনোভাবে দূর হবে না। আপনি যদি মানি হ্যাঁ, হ্যাঁ। ম্যানেজমেন্ট না জানেন, তাহলে মান্থলি আপনি বাংলাদেশে থেকেও যদি 5 লক্ষ টাকা ইনকাম করেন, তারপরে মাস শেষে আপনি দেখবেন যে আপনার হাতে 5,000 টাকাও নাই। সো তারপরেও মানি আমি করি। ম্যানেজমেন্ট স্কিল, হুম, মানি ম্যানেজমেন্ট স্কিল মাস্ট বি শেখা লাগবে। মাস্ট বি, এরপর হ্যাঁ। বর্তমান আমি সময়ে একমত। খুবই আলোচিত, মানে আলোচিত এবং ইম্পর্টেন্ট স্কিল গুলোর মধ্যে সবার উপরে হয়তো রাখতে হবে মনে হয়, সেটা হচ্ছে যে ভাষাগত দক্ষতা, এবং সেটা ইংরেজিতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইংরেজিতে আপনি প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, এবং স্পিকিং স্কিল বিশেষ করে, এই স্কিল আপনাকে মাস্ট বি থাকা লাগবে। আপনি প্রফেশনাল লাইফে যদি যান এবং ইংলিশে যদি দক্ষ হন, তাহলে দেখবেন যে আপনার আশেপাশে যারা সারাউন্ডিং এ আছে ওদের চাইতে আপনি সহজে প্রমোশন পাচ্ছেন, বস আপনাকে খুব ভালোভাবে ট্রিট করছে, আপনার কলিগস যারা আছে এরা আপনাকে খুব মানে বড় চোখে দেখছে যে না, এই ছেলেটা খুব ভালো কিছু জানে। মানে উপরে যে স্কিল গুলো আছে এগুলো থাকলে তো অবশ্যই ভালো করবেন। এটার সাথে যদি ইংলিশের যে স্কিল, এটা যদি যুক্ত হয়, তাইলে মানে আপনার আর যে সফট স্কিলের যে ব্যাপার আছে এগুলার পাশাপাশি যেটুকু বললাম, এবং ইংরেজি, এগুলা থাকলে আপনার আর অন্য কোনো দিকে তাকানো লাগবে না। আপনি একদম পারফেক্ট এখন মার্কেট প্লেসে যাওয়ার জন্য, প্রফেশনাল হ্যাঁ, প্লেসে যাওয়ার জন্য। আর এগুলার পাশাপাশি যদি আপনি টাকা ইনকামের স্কিলের কথা বলেন, তো বর্তমানে আসলে এআই আসার পর ফ্রিল্যান্স সেক্টরটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে গেছে এখানে টিকে থাকা বা ক্যারিয়ার চুজ করা। দেখা গেল যে অনেক স্কিল এখন নাই হয়ে যাচ্ছে, মানে আছে বাট নাই। যেমন বেসিক যে প্রোগ্রামিং এর স্কিলটা ছিল বেসিক লেভেলের, ওগুলা এখন কিন্তু নাই হয়ে গেছে। এখন যারা অ্যাডভান্স লেভেলের যারা প্রোগ্রামিং স্কিল আছে ওরাই কিন্তু টিকে আছে। আবার এখন দেখা যাচ্ছে যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই ধরনের যে সিস্টেম গুলো, এগুলা এদের মাদার কোম্পানি গুলো চাচ্ছে যে এআই দিয়ে যেমন যেন করে নেওয়া যায়। যেমন ফেসবুক অ্যাডস এখন এআই অটোমেশন কিছুটা অ্যাড হয়েছে, অপটিমাইজেশনের যে ব্যাপারগুলো এগুলা গুগল অ্যাডস অ্যাড হয়েছে। আবার এজেন্টিক এজেন্টিক এআই দিয়ে এই ধরনের কাজগুলো করা যাচ্ছে, এমনকি এসইও করা যাচ্ছে টুকটাক। হ্যাঁ, সো অনেকটাই বলা যাচ্ছে। এটা খুবই আর কি ডিফিকাল্ট বর্তমান সময়ে স্কিল চুজ করা। কারণ এগুলোর মধ্যেও আর কি যেসব স্কিল ছিল আগে থেকে, প্রায় প্রতিটারই ডিমান্ড আছে, এখনো আছে। দেখা গেলো যে সবচাইতে ভ্যালুলেস স্কিল তবে এখন মানে ধরা হচ্ছে। স্কিল হ্যাঁ, শিখতে হবে, সবচাইতে মানে এআই রিলেটেড স্কিল শিখতে হবে ভালোভাবে, যেন আপনার স্কিলকে এআই রিপ্লেস না করতে হয়, না করতে পারে এমন স্কিল শিখতে হবে। যে কাজটা এআই দ্বারা এক্স্যাক্টলি আগে, মানে আগের যে স্কিলটা ছিল ওইটা বেসিক লেভেলে বা মিডিয়াম লেভেলে থাকলেও আপনি এক্সপার্ট নিজেকে দাবি করতে পারতেন। কিন্তু হ্যাঁ, এখন বর্তমান সময়ে আপনাকে একদম প্রফেশনাল এবং হায়ার লেভেলে থাকতে হবে,
উইথ হ্যাঁ, এআই ইউজ। হ্যাঁ, মানে আসলে কোনো স্কিলই কিন্তু এখন পর্যন্ত বাজার থেকে আউট হয়ে যায়নি। যেমন সবচাইতে দুর্বল স্কিল এখন যদি ধরেন সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বা লোগো ডিজাইন। কিন্তু এই হুম, স্কিলও কিন্তু এখন থেকে মার্কেট থেকে আউট হয়ে যায়নি। এখনো কিন্তু মার্কেটে আছে। কিন্তু এই স্কিলে এখন পর্যন্ত তারাই কাজ করছে যারা এআই এর সাথে এই গ্রাফিক ডিজাইনটাকে কানেক্ট করতে পারছে। তারাই শুধুমাত্র মার্কেটে টিকে আছে। সো আসলে স্কিলড মানুষ আপনাকে রিপ্লেস করবে, এটা সত্য কথা। কিন্তু ওই ধরনের স্কিলড মানুষই আপনাকে রিপ্লেস করবে যারা এআই জানে। সরাসরি কিন্তু এআই আপনাকে রিপ্লেস করবে না। দেখেন আপনার মনে হতে পারে যে এখন তো এআই অটোমেশনের যুগে ফেসবুক পোস্ট এখন এআই করতে পারে এবং টাইম সেট আপ করে এআই পোস্ট করতে পারে বা অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। ভাই একটা বিষয় ভেবে দেখেন, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে যে একটা ব্যাপার ছিল আগে, এই কাজটা হ্যাঁ, আসলে কেন করতো আগেকার মানুষ, বা এখনো যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে এটা কেন করতো? কারণ রিয়েল মানুষ আসলে রিয়েল মানুষের ফিলিংস চাই, রিয়েল মানুষের সাপোর্ট চাই, অ্যাসিস্ট্যান্ট চাই। সো এআই যদি আপনার কোন স্কিলকে রিপ্লেসও করে দেয়, তারপর আপনার ক্লায়েন্ট কিন্তু এআই জানে না বা হ্যাঁ, ওদের এত টাইম নাই নতুন করে এআই শেখার। আপনি হ্যাঁ, যদি হ্যাঁ, এআই শিখে আপনার কাজটা করতে পারেন, তাহলে আপনি এক ধাপ এগিয়ে গেলেন এবং আপনার যে ক্লায়েন্ট ডিমান্ড ওটা আপনি ফুলফিল করতে পারবেন। সো এক্সাক্টলি। আসলে কোন স্কিলই ফেলনা না, যে কোনো স্কিল আপনার পছন্দ মতো চাইলে শিখতে পারেন। এখনো প্রায় সব স্কিলেরই দাম আছে, তবে গ্রাফিক্স ডিজাইনটা আপনি বাদ দিয়েই রাখিয়েন আর কি, এটা একটু হ্যাঁ, ডিফিকাল্ট হয়ে গেছে। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এগুলার চাহিদা আছেই সবকিছুর হ্যাঁ, ক্ষেত্রে। এই যে স্কিলের ক্ষেত্রে কারণ স্পেসিফিক যদি বলতে হয়, ভিডিও এডিটিং এবং মার্কেটিং স্কিল, ভিডিও এডিটিং স্কিল এই দুটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আর কি যাই মোটামুটি ভালো হ্যাঁ, স্কিল এবং খুবই ভালো ডিমান্ড আছে। দিন যত যাবে ভিডিও এডিটিং এর ডিমান্ড খুবই বাড়বে। কারণ মার্কেটিং এর ক্ষেত্রে একটা সময় মানুষ পোস্ট করতো, তারপরে কন্টেন্ট লিখতো, হ্যান ত্যান করতো। এখন কিন্তু সবাই প্রায়, তাহলে যে প্রতিটা বড় বড় কোম্পানির একটা ইন হাউস টিম আছে যারা ভিডিও মার্কেটিং ব্যাপারটা সামলায়। সো আপনার হুম, যদি ভিডিও এডিটিং স্কিল থাকে তাহলে অবশ্যই আপনি মাস্ট বি গেট হায়ার। হ্যাঁ, ভিডিও এডিটিং স্কিলটা ইম্পর্টেন্ট। আহ আর একটা নির্দিষ্ট বয়স সেটা তো আমরা বললাম ২০ থেকে ২২ বছরের মধ্যে আপনাকে স্কিলগুলো শেখা প্রয়োজন। আপনি ভার্সিটিতে লেখাপড়া করেন বা যাই করেন না কেন, ওই সময় আপনার এক্সট্রা কারিকুলামের ব্যাপারগুলো শিখতে হবে। এক্সট্রা বই পড়েন, এক্সট্রা নলেজ গ্যাদার করেন। কারণ একটা সময় পার হয়ে গেলে আপনি আর সেই বইগুলো পড়ার সময় পাবেন না বা সময় আপনার পাবেন ইচ্ছা না। হবে না। আপনার নলেজের মধ্যে সেই পয়েন্টগুলো আর হুক হবে না। আপনি তখন এই জিনিসগুলো আর বুঝার চেষ্টা করবেন না। যেমন কিছুদিন আগে আমি একজন ভাইরে বলতেছি, "ভাই এই কাজগুলো শেখেন, এগুলো শিখলে যদি মানে এরকম নলেজ দিতেছি, আপনি যদি এরকম করতেন তাহলে তো আপনি আজকে চাকরির পিছনে দৌড়াইতে হতো না বা এরকম করতে হতো না। তোমার এগুলা জ্ঞান শোনার আমার সময় নেই।" আমি তখন বুঝলাম, আমি তখন একটা জিনিস লক্ষ্য করলাম যে আসলে ওই বয়সে আর জ্ঞান প্রয়োজন নাই। আর জ্ঞানটা প্রয়োজন আসলে আরো আগে। ঠিক আছে? ওই বয়সে যদি আমি জ্ঞান দিতে যাই সে উল্টো আমারে ঝাড়ি মারে। তো আপনার ঠিক এই কারণেই ওই বয়সে বই পড়া প্রয়োজন। কারণ পরবর্তীতে পড়তে গেলে আপনি এইটাই বলবেন যে, "ধুর এই বয়সে আমার বই পড়ার সময় নাই। এই নলেজ নেওয়ার সময় নাই।" কারণ ২৪-২৫ পার হয়ে গেলে তখন বই পড়ার অভ্যাসটা এমনিতেই অটোমেটিক্যালি হারিয়ে যাবে। আর হারিয়ে যায়। হ্যাঁ, আর মনে হবে না যে আর নলেজ সংগ্রহ করি। আর লাগবে না এটা মনে করবেন। তখন মনে একদম হবে যে ভাই। আমি সব জানি আর আমার আর নলেজ লাগবে না। কিন্তু আপনি যে হুম। কত নলেজ গ্যাপ এর মধ্যে আছেন, আপনার যে আরো কত নলেজের প্রয়োজন আছে সেটা আপনি অনুধাবন করতে পারেন নাই। আপনার ফাইন্যান্সিয়াল নলেজ এর গ্যাপ আছে। আপনি ইনভেস্টমেন্ট এর নলেজ এর গ্যাপ আছে। আপনি জানেন না কিভাবে সময় ম্যানেজমেন্ট করতে হয়। আপনি জানেন না কি স্কিল শিখলে তাড়াতাড়ি বা ভালো রকমের অ্যামাউন্ট এর একটা ইনকাম করা যায়। তো কতগুলো নলেজের গ্যাপ আছে আমরা নিজেরাই ঘাঁটে দেখি না কখনো। হুম। সো একটা সময় পার হয়ে গেলে ওই নলেজ গুলো তো আপনি নিজেই নিতে চাইবেন না কখনো। আর কোনোদিনই এক্সপ্লোর করা হয় না। হ্যাঁ, তো সময় পার হয়ে গেলে আর কখনো হয় না। তো সময় থাকতে এই যে ২০ থেকে ২২ বছরের মধ্যেই বই পড়ার অভ্যাস করতে হবে। একটা কাজ শেখেন, ভালো কিছু কাজ শেখেন। প্রয়োজনে মেকানিক শেখেন তবুও ভালো। মোবাইল ইঞ্জিনিয়ারিং কাজ ও যদি শেখেন। শিখেন, এগুলা কাজ। যদি আপনি গাড়ির মেরামতি করাও জানেন, এটাও একটা কাজ। কিন্তু একটা দক্ষতা অর্জন করেন। কারণ আপনি শুধু সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে থাকবেন, তাহলে আপনাকে আবার পরবর্তীতে বাপের কাছে গিয়ে টাকা চাওয়া লাগবে যে, "টাকা হ্যাঁ, দেন। আমি একটা চাকরি পাইতেছি বা আমি একটা চাকরি পাবো, আমারে টাকা দেন।" এই টাকা যে দেন। একটা লজ্জাজনক ব্যাপার, এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কিছুই নেই। এই লজ্জাজনক ব্যাপারগুলোই বাঙালিরা ঘটাচ্ছে।
হ্যাঁ, ঘটাচ্ছে। এই জিনিসটা তারা আগ্রহের সাথে এই জিনিসটা জানার চেষ্টা করে না। কখনো বুঝবেও না। সবশেষে এরকমই যায় ওদের জীবন। সবশেষে যদি বলতে হয় তবে সময়ের মূল্য দিন। সময় থাকতে এক্সট্রা কারিকুলাম শিখুন। এটাই। এবং কোনো একটা পেয়েবল স্কিল শিখে ফেলুন চাকরির হ্যাঁ। বাজারে নামার আগেই। হ্যাঁ, চাকরির বাজার খুবই খারাপ। অনার্স, মাস্টার্স সার্টিফিকেটের অনেকে তো সার্টিফিকেট মানে দুধ দিয়ে ধুয়ে গোসল করতেছে। অনেকে এত নিউজ আসতেছে। মানে সার্টিফিকেট কি দুধ দিয়ে ধুয়ে গোসল করতেছে না এরকম কি একটা ঘটনা দেখলাম না? ছিঁড়ে ফেলছে বা পুড়িয়ে ফেলছে, অনেক কিছুই ঘটছে মাঝে মধ্যেই। তো এরকম কারণ আপনি ঘটনা যেন না হয় নিজের সঙ্গে নিজেকে যেন কখনোই মনে না হয় যে আফসোস ফিল করাইতে না হয় যে ইস এই বয়সে কেন এটা করলাম না। এই আফসোসটা যেন কখনোই না হয়। এজন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। কারণ সময়টা গেলে না হ্যাঁ, পরে আর নলেজ সংগ্রহ করার ইচ্ছাটা একদমই থাকে না। আর থাকে না। বাস্তবে আপনার হ্যাঁ, বয়স যখন 25 থেকে বা 28 হয়ে যাবে, হ্যাঁ তখন আপনার ২৮ নলেজ অর্জন করবেন কি ভাই? আপনার পরিবারের দায়িত্ব আপনার উপরে, আপনার মা-বাবার দায়িত্ব আপনার উপরে। আপনি হয়তো বিয়ে করবেন বা করেছেন, বিয়ে করা লাগবে। ওই টাইমে হ্যাঁ, আপনার মূল ফোকাস যে আমি কিভাবে দ্রুত টাকা পাবো, কিভাবে হয়তো একটা চাকরি পাবো। ওই টাইমে গিয়ে তো আপনি কোনোভাবেই কোনো আর স্কিল শিখতে পারবেন না। এটা কোনোভাবেই হ্যাঁ। সম্ভব না। আগ্রহই থাকবে না। ওই সময় খালি টাকা। হুম, টাকাই ওই সময় টাকাই প্রাধান্য। মানে যে করে হোক টাকা লাগবে ওই সময়। তো হ্যাঁ, এজন্য একদম তাই। সময় থাকতে মানি ম্যানেজমেন্ট, টাকা কিভাবে ইনকাম করা যাবে, কিভাবে শর্টকাটে এগুলা শিখতে হবে। শিখা যাবে, কাজগুলো কিভাবে শিখা যাবে, YouTube দেখে রিসার্চ করা শিখা এগুলাই কাজ ওই সময়। তো হ্যাঁ, ঠিক আছে আমরা আলোচনা করতে, করতে আজকে অনেক দূর চলে আইছি। প্রায় হ্যাঁ। দেরি হয়ে যায়। ঠিক আজকে আছে? এ পর্যন্তই। ভবিষ্যতে আবারও কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত